প্রোগ্রামিং ভাষা অধ্যায় 5 এর বিষয়বস্তুগুলো একটু দেখবো। বিষয়বস্তুগুলো হচ্ছে প্রোগ্রামের ধারণা, প্রোগ্রামের ভাষা, প্রোগ্রামের ভাষার স্তরসমূহ, প্রোগ্রামিং ভাষার প্রজন্ম, অনুবাদক প্রোগ্রাম, প্রোগ্রামের সংগঠন, প্রোগ্রাম তৈরির ধাপসমূহ, অ্যালগরিদম, ফ্লোচার্ট বা প্রবাহ চিত্র, প্রোগ্রামের গঠন, ডেটা টাইপ, ভেরিয়েবল, কনস্ট্যান্ট, রাশিমালা, কিওয়ার্ড এবং স্টেটমেন্ট। আচ্ছা, প্রথমেই হচ্ছে প্রোগ্রামের ধারণা। প্রোগ্রাম হলো একগুচ্ছ ধারাবাহিক ইনস্ট্রাকশন যা কম্পিউটারকে কোনো নির্দিষ্ট কাজ করার জন্য নির্দেশ প্রদান করে। মানে কিছু ধারাবাহিক ইনস্ট্রাকশন যেটা কম্পিউটারের কিছু কাজ করার জন্য নির্দেশ করে থাকে, যেটা কম্পিউটারের বোধগম্য। সেই সাজানোর প্রক্রিয়াটাকে, ভাষাটাকে সাজানোর প্রক্রিয়াটাই হচ্ছে প্রোগ্রাম। তো তারপর হচ্ছে প্রোগ্রামের ভাষা। প্রোগ্রামের ভাষাটা উদ্ভাবন হয় 1945 সালে। প্রোগ্রামের ভাষা হলো এক প্রকার ভাষা যা কম্পিউটার ইনস্ট্রাকশন আদান প্রদানের জন্য ডিজাইন করা হয়। মানে কম্পিউটারের যে ইনস্ট্রাকশন সেটা আদান প্রদানের জন্য ডিজাইন করা হয় যে ভাষাটা, সেটা হচ্ছে প্রোগ্রামের ভাষা। তো প্রোগ্রামের কিছু ভাষার উদাহরণ হচ্ছে সি, সি প্লাস প্লাস, জাভা, এগুলো হচ্ছে প্রোগ্রামের ভাষা। তো প্রোগ্রামের ধারণার পর যে কনসেপ্ট সেটা হচ্ছে প্রোগ্রামের ভাষার স্তরসমূহ। তো প্রোগ্রামের ভাষার তিনটা স্তর আছে। প্রথমটা হচ্ছে নিম্ন স্তরের ভাষা, তারপরটা মধ্যম স্তরের ভাষা, তারপরটা উচ্চ স্তরের ভাষা। তো নিম্ন স্তরের ভাষার আবার দুইটা ধাপ আছে, একটা হচ্ছে যান্ত্রিক ভাষা আর একটা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা। তো নিম্ন স্তরের ভাষাটা জানার জন্য কম্পিউটারের হার্ডওয়্যার সম্পর্কে সম্যক ধারণা থাকা লাগে। তো সম্যক ধারণা বিট, বাইট, মেমোরি অ্যাড্রেস নিয়ে নিম্ন স্তরের ভাষা কাজ করে। তো নিম্ন স্তরের ভাষার যান্ত্রিক ভাষার অ্যাসেম্বলি ভাষা। যান্ত্রিক ভাষার যেটা সেটা হচ্ছে কম্পিউটারের যে মৌলিক ভাষা, শূন্য এবং এক বাইনারি সংখ্যা নিয়ে বা হেক্সাডেসিমাল সংখ্যা ব্যবহার করে সবকিছু লেখা হয় যান্ত্রিক ভাষায়। অ্যাসেম্বলি ভাষায় কি করা হয়? অ্যাসেম্বলি ভাষায় যান্ত্রিক ভাষার যেসব অসুবিধাগুলো সেগুলো দূর করার জন্য এই ভাষার উদ্ভব হয়। সংকেতের মাধ্যমে কোড করা হয়। সংকেতের মাধ্যমে কোড করা হয়। মানে এই সংকেতগুলোকে সাংকেতিক কোড বা নিউমেরিক কোড বলে। এবার মধ্যম স্তরের ভাষা। মধ্যম স্তরের ভাষা হচ্ছে নিম্ন স্তর ও উচ্চ স্তরের ভাষার সমন্বিত রূপ। মানে নিম্ন স্তর এবং উচ্চ স্তরের ভাষার সমন্বয় রূপ। যেমন একটা উদাহরণ হচ্ছে সি। সি ভাষাটা হচ্ছে মধ্যম স্তরের ভাষা। তারপরটা হচ্ছে উচ্চ স্তরের ভাষা। উচ্চ স্তরের ভাষাটা বিট, বাইট, মেমোরি অ্যাড্রেস নিয়ে কাজ করে না। তাই এটার প্রোগ্রামটা এক্সিকিউশন হতে বা নির্বাহ হতে সময় বেশি লাগে। যেমন সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, এগুলো হচ্ছে উচ্চ স্তরের ভাষা। প্রোগ্রামিং ভাষার স্তরসমূহের পর হচ্ছে প্রোগ্রামিং ভাষার প্রজন্ম। প্রোগ্রামিং ভাষার 5টা প্রজন্ম আছে। প্রথম প্রজন্মের ভাষা, দ্বিতীয় প্রজন্মের ভাষা, তৃতীয় প্রজন্মের ভাষা, চতুর্থ প্রজন্মের ভাষা এবং পঞ্চম প্রজন্মের ভাষা। তো প্রথম প্রজন্মের ভাষাটা হচ্ছে যান্ত্রিক ভাষা, যেটা বাইনারি ডিজিট 0 এবং 1 নিয়ে আলোচনা করে। আমরা জানি বাইনারি সংখ্যা 0 এবং 1, যেটা কম্পিউটার সবচেয়ে বেশি, কম্পিউটারের ভাষা বাইনারি ভাষা। বাইনারি সংখ্যাই কম্পিউটার বোঝে, ছাড়াও অন্য কোনো ভাষা কম্পিউটার বোঝে না, 0 এবং 1 ব্যতীত। দ্বিতীয় প্রজন্মের ভাষা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা, যেটা সাংকেতিক কোড বা নিউমেরিক কোড, যেমন অ্যাড, লোড, এলইএ, লোড ইফেক্টর, অ্যাকুমুলেটর। হ্যাঁ, এগুলো হচ্ছে দ্বিতীয় প্রজন্মের ভাষা। তৃতীয় প্রজন্মের ভাষা হচ্ছে উচ্চ স্তরের ভাষা, সি, সি প্লাস প্লাস, পাইথন, জাভা, এগুলো হচ্ছে তৃতীয় প্রজন্মের ভাষা। চতুর্থ প্রজন্মের ভাষা হচ্ছে অতি উচ্চ স্তরের ভাষা, যেগুলো এসকিউএল ডাটাবেস নিয়ে কাজ করে, সেগুলো হচ্ছে চতুর্থ স্তরের প্রজন্মের ভাষা। পঞ্চম প্রজন্মের ভাষা হচ্ছে স্বাভাবিক বা ন্যাচারাল ভাষা। তো প্রোগ্রামিং ভাষার যে প্রজন্মের পর হচ্ছে অনুবাদক প্রোগ্রাম। যে প্রোগ্রামের সাহায্যে সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে পরিণত করা হয় তাকে অনুবাদক প্রোগ্রাম বলে। এখন সোর্স প্রোগ্রাম কি? সোর্স প্রোগ্রামটা হচ্ছে মানুষের বোধগম্য ভাষা। মানে আমরা যেসব ভাষা বুঝি সেটা হচ্ছে সোর্স প্রোগ্রাম। এবং অবজেক্ট প্রোগ্রাম কি? অবজেক্ট প্রোগ্রাম হচ্ছে কম্পিউটারের বোধগম্য ভাষা, মানে যান্ত্রিক ভাষা। তো এই মানুষের যে বোধগম্য ভাষাটা, সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে যে প্রোগ্রামের সাহায্যে পরিণত করা হয় তাকে অনুবাদক প্রোগ্রাম বলে। অনুবাদক প্রোগ্রাম 3 প্রকার: অ্যাসেম্বলার, কম্পাইলার, ইন্টারপ্রেটার। তো অ্যাসেম্বলার কি? অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে যান্ত্রিক ভাষার প্রোগ্রামে অনুবাদ করে। অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে, মানে অ্যাসেম্বলি ভাষায় যে প্রোগ্রামটা করা হয় সেটা যান্ত্রিক ভাষায় অনুবাদ করে। তারপর কম্পাইলার। কম্পাইলার অ্যাসেম্বলি ছাড়া অন্যান্য ভাষার সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে অনুবাদ করে। কম্পাইলার অ্যাসেম্বলি ভাষা ছাড়া অন্যান্য যেই সোর্স প্রোগ্রামগুলো আছে সেগুলোকে প্রোগ্রামকে অনুবাদ করে। সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে। এর জন্য মেমোরিতে বেশি জায়গা প্রয়োজন হয়। তো সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে, এর জন্য মেমোরিতে বেশি জায়গার প্রয়োজন হয়, কিন্তু সময় কম লাগে। ইন্টারপ্রেটর উচ্চ স্তরের ভাষার সোর্স প্রোগ্রামকে যান্ত্রিক ভাষায় পরিণত করে।
ইন্টারপ্রেটারের সম্পূর্ণ প্রোগ্রাম লাইন বাই লাইন অনুবাদ করে। এর জন্য মেমোরিতে কম জায়গার প্রয়োজন হয়, সময় বেশি লাগে। তো কম্পাইলার আর ইন্টারপ্রেটারের মধ্যে বেসিক কিছু পার্থক্য আছে, যেমন কম্পাইলারটা সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে, ইন্টারপ্রেটার লাইন বাই লাইন অনুবাদ করে। সেজন্য কম্পাইলারের সময় কম লাগে, ইন্টারপ্রেটারের সময় বেশি লাগে। তো সময় যেহেতু কম লাগে, এটার জায়গা বেশি লাগে, যেহেতু প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে। ইন্টারপ্রেটারের জায়গা বেশি জায়গার প্রয়োজন, মেমোরিতে কম জায়গার প্রয়োজন, যেহেতু লাইন বাই লাইন অনুবাদ করে। তো অনুবাদক প্রোগ্রামের পর হচ্ছে প্রোগ্রামের সংগঠন। কোনো একটা প্রোগ্রামের সংগঠন 3 প্রক্রিয়া হয়, একটা হচ্ছে ইনপুট, প্রসেসিং এবং আউটপুট। ইনপুট হচ্ছে কিবোর্ড থেকে আমরা যেটা দিই, যেমন 2 3, নিচে কিছু উদাহরণ দেওয়া আছে, যেমন 2 3। প্রসেসিং 2 যোগ 3, তো অপারেটরের সাহায্যে 2 যোগ 3, তারপর আউটপুট 5, ডিসপ্লেতে 5 হয়ে গেল। তো প্রসেসিং হয়ে ইনপুটটা আউটপুটে পরিণত হচ্ছে। তো এটা হচ্ছে প্রোগ্রামের সংগঠন। তারপর প্রোগ্রাম তৈরির ধাপসমূহকে তথ্যানুসন্ধান, মানে প্রোগ্রাম তৈরি করতে হলে কিছু ধাপ ফলো করতে হয়। সেই ধাপগুলো হচ্ছে, প্রথমটা হচ্ছে তথ্যানুসন্ধান, তারপর সমস্যা বিশ্লেষণ, তারপর প্রোগ্রাম ডিজাইন, কোডিং, টেস্টিং ও ডিবাগিং, প্রোগ্রাম বাস্তবায়ন, প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ। তো তথ্যানুসন্ধান কি? কোনো একটা তথ্য, মানে যেটার উপর আমি প্রোগ্রামটা তৈরি করবো সেই তথ্যগুলো অনুসন্ধান করা, খুঁজে বের করা, এটা হচ্ছে তথ্য অনুসন্ধান। তারপর হচ্ছে সমস্যা বিশ্লেষণ, কোনো একটা প্রোগ্রামের যেই তথ্যগুলো অনুসন্ধান করলে প্রোগ্রামটা করতে গেলে কি কি সমস্যার সম্মুখীন হতে হবে, সেই সমস্যাগুলা খুঁজে বের করাটাই হচ্ছে সমস্যা বিশ্লেষণ। তারপর হচ্ছে প্রোগ্রাম ডিজাইন, প্রোগ্রামটা কিভাবে ডিজাইন করা যায়, মানে প্রোগ্রামটা আমি খাতায় বা মনে মনে প্রোগ্রামটা যে কিভাবে ডিজাইন করব, সেটার ইনপুট কিভাবে দিব, আউটপুট কিভাবে বেরোবে, সেটা হচ্ছে প্রোগ্রাম ডিজাইন। তারপর কোডিং, সোর্স কোডটা কোডিং করব। তো তারপর টেস্টিং ও ডিবাগিং কি, প্রোগ্রামটার ভিতর কোনো ভুল আছে কিনা বা সেটার কোনো সমাধান করা লাগে কিনা, সেটা হচ্ছে টেস্টিং ও ডিবাগিং। তারপর প্রোগ্রাম বাস্তবায়ন, প্রোগ্রামটাকে রান করে এক্সিকিউশন করে সেটার আউটপুট বের করাটা হচ্ছে প্রোগ্রাম বাস্তবায়ন। তারপর প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ হচ্ছে সেই প্রোগ্রামটাকে আউটপুট বের করে সেই প্রোগ্রামটা দিয়ে কি কাজে লাগানো গেল, সেই প্রোগ্রামটা আউটপুট প্রথম থেকে শেষ পর্যন্ত সেটাকে রক্ষণাবেক্ষণ করা, অথবা কোনো একটা কাজে ইউজ করা, সেটা হচ্ছে প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ। তো এগুলো হচ্ছে প্রোগ্রামিং তৈরির ধাপসমূহ। একটা প্রোগ্রাম তথ্যানুসন্ধান থেকে কিভাবে প্রোগ্রামটা রান করে কাজে লাগানো যায়, সেটা হচ্ছে প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ। তারপর হচ্ছে অ্যালগোরিদম খুব সহজ একটা টপিকস, খুবই গুরুত্বপূর্ণ। অ্যালগোরিদম হচ্ছে ধাপে ধাপে কোনো সমস্যার সমাধান করাকে অ্যালগোরিদম বলে। কোন একটা সমস্যা প্রোগ্রামিং এ, সেই সমস্যাকে ধাপে ধাপে সমাধান করাকে অ্যালগোরিদম বলে। কোনো বছর লিপ ইয়ার কিনা তার অ্যালগোরিদম। তো একটা অ্যালগোরিদমের উদাহরণ, ধাপ 1, ধাপ 2। ধাপ 1 হচ্ছে শুরু করো কোন একটা অ্যালগোরিদম। ধাপ 1 শুরু করো, বছরটি এ পড়ো, কোন একটা বছরে পড়ো। তারপর রিমাইন্ডার এ মডুলাস, বছরটাকে 4 দ্বারা ভাগ, তার রিমাইন্ডার এ ভাগ 4। তারপর রিমাইন্ডার 0 হয় কিনা, ভাগফল যদি 0 হয় তাহলে বছরটি লিপ ইয়ার, না হয় বছরটি লিপ ইয়ার নয়। তারপর ধাপ 5 ফলাফল প্রদর্শন, 6 শেষ করা। তার মানে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র যে ধাপগুলো, সহজভাবে ধাপগুলোর মাধ্যমে সমাধান করার প্রক্রিয়াটি হচ্ছে অ্যালগোরিদম। হচ্ছে ফ্লো চার্ট বা প্রবাহ চিত্র। ফ্লো চার্টের কিছু সাংকেতিক চিহ্ন আছে, তার মানে এই চিহ্নগুলোর মাধ্যমে বোঝা যায় যে ফ্লো চার্টের, যেমন ফ্লো চার্টের প্রথম যে ডায়াগ্রামটা এটা দেওয়া হচ্ছে শুরু বা শেষ বোঝায়। তারপরে সামান্তরিকের মাধ্যমে ইনপুট বা আউটপুট, তারপর আয়তক্ষেত্র দ্বারা প্রক্রিয়াকরণ, তারপর এই ডায়মন্ড আকৃতির দ্বারা সিদ্ধান্ত গ্রহণ, অ্যারো দ্বারা ডেটা চলাচল এবং সবশেষ এটা দ্বারা সংযোজন, এগুলোর মাধ্যমে ফ্লো চার্টে আমরা নেক্সটে দেখবো যে কিভাবে ফ্লো চার্টটা হয়ে যায়। দুটি সংখ্যার যোগফল নির্ণয় করার ফ্লো চার্ট। তো দুটি সংখ্যার যোগফল নির্ণয় করার ফ্লো চার্ট কি, প্রথমে শুরু, এর আগের স্লাইডে দেখলাম যে গোলাকার যে চিহ্ন তার মাধ্যমে শুরু হয়েছে। তারপর দুটি সংখ্যা এ বি পড়ো, যেমন দুটি সংখ্যা ইনপুট এবং আউটপুটের হচ্ছে সামান্তরিক, তার মানে দুটি সংখ্যার এ বি পড়ো, সাম এ প্লাস বি, এটা হচ্ছে আয়তক্ষেত্র, মানে প্রক্রিয়াকরণ হচ্ছে আয়তক্ষেত্র, সাম এ প্লাস বি। আর প্রিন্ট সাম, ওটা হচ্ছে আউটপুট। দুটি সংখ্যার এ বি পড়ো হচ্ছে ইনপুট, প্রিন্ট হচ্ছে আউটপুট। তারপর শেষের চিহ্নটা, তার মানে ইনপুট আউটপুটের চিহ্ন এবং প্রক্রিয়াকরণের চিহ্ন, ইনপুট আউটপুটের চিহ্ন, প্রক্রিয়াকরণের চিহ্ন এবং শুরু শেষের চিহ্ন। তো এটা হচ্ছে যোগফল নির্ণয় করার ফ্লো চার্ট। শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে একটা প্রোগ্রাম এক্সিকিউশন হবে চিত্রের মাধ্যমে প্রকাশ করা, মানে প্রবাহ চিত্র, এটা হচ্ছে ফ্লো চার্ট। এবার প্রোগ্রামের গঠন কি, একটা নর্মাল প্রোগ্রাম, খুব সহজ একটা প্রোগ্রাম। এই প্রোগ্রামটার কিছু ধাপ আছে, যেমন স্ল্যাশ স্টার, তারপর প্রথমে স্ল্যাশ, তারপর স্টার। দিস ইজ এ সি প্রোগ্রাম। যেমন এটা হচ্ছে কমেন্ট সেকশন, এই কমেন্ট স্টেটমেন্টটা
প্রোগ্রাম রান করার পরেও এটা এরকমই থাকবে, তার মানে এটা কোনো কাজ আসবে না। এটা হচ্ছে আমাদের বোঝার সহজের জন্য কমেন্ট স্টেটমেন্টটা। তারপর হচ্ছে ইনক্লুড স্টুডিও ডট এইচ, ইনক্লুড কোনিও ডট এইচ, এটা হচ্ছে হেডার ফাইল। হেডার ফাইল কি কাজে লাগে? হেডার ফাইল হচ্ছে স্ক্যানএফ, প্রিন্টএফ, গেচ এগুলোর যে লাইব্রেরি ফাংশনগুলোর প্রোটোটাইপ সংরক্ষিত থাকে হেডার ফাইলে। তার মানে এই হেডার ফাইলগুলো প্রোটোটাইপ, লাইব্রেরি ফাংশনের প্রোটোটাইপ হিসেবে হেডার ফাইল দেওয়াটা আবশ্যক। তারপর ইন্টিজার মেইন হচ্ছে রিটার্ন টাইপ। তারপর ইন্টিজার হচ্ছে ডেটা টাইপ। এ হচ্ছে একটা ভেরিয়েবল, এখানে এ বি সি ডি ই যে কোনো কিছু দেওয়া যেত, তার মানে এটা হচ্ছে ভেরিয়েবল। তারপর হচ্ছে স্ক্যানএফ হচ্ছে ইনপুট স্টেটমেন্ট, মানে লাইব্রেরি ফাংশন ইনপুট স্টেটমেন্ট, এর মাধ্যমে ইনপুট নেওয়া হয় কিবোর্ড থেকে। তারপর প্রিন্টএফ হচ্ছে আউটপুট স্টেটমেন্ট, মানে প্রিন্টএফ এর মাধ্যমে কোনো একটা ডিসপ্লে করা হয়। এবার গেচেস, রিটার্ন জিরো, এগুলো হচ্ছে লাইব্রেরি ফাংশন, আর রিটার্ন জিরোটা হচ্ছে রিটার্ন স্টেটমেন্ট। তো রিটার্ন জিরোর জায়গায় 1 2 3 4 5 6 7 যে কোনো কিছু বসানো যেত, এটা হচ্ছে রিটার্ন স্টেটমেন্ট। তো এটা হচ্ছে প্রোগ্রামের গঠন, কিভাবে একটা প্রোগ্রাম গঠন হয়, কমেন্ট সেকশন, হেডার ফাইল, লাইব্রেরি ফাংশন, রিটার্ন স্টেটমেন্ট, এগুলো সবগুলো একসাথে একটা প্রোগ্রামের গঠিত হয়, একটা প্রোগ্রাম গঠিত হয়। হচ্ছে তারপরের টপিকটা হচ্ছে ডেটা টাইপ, ভেরিয়েবল, কনস্ট্যান্ট। তো ডেটার ধরনকে 4 ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ, ডাবল প্রিসিশন, অক্ষর। তো পূর্ণ সংখ্যাটা হচ্ছে ইন্টিজার, ভগ্নাংশ ফ্লোট, ডাবল প্রিসিশন ডাবল, অক্ষরটা হচ্ছে ক্যারেক্টার। তো মানে ভেরিয়েবল কি? ভেরিয়েবল হচ্ছে ইন্টিজার এ, আমরা যে আগের এটাতে দেখলাম যে ইন্টিজার এ, মানে এই ইন্টিজার এ, এ বি সি ডি, এটা হচ্ছে ভেরিয়েবল। তার মানে কোন একটা পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যার পর ভেরিয়েবলটা ব্যবহৃত হয়, তার মানে এটা হচ্ছে একটা ইন্টিজার। এখানে আমি ফ্লোটও দিতে পারতাম, হ্যাঁ, যেহেতু ইন্টিজার, তাই এটা একটা পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যার জন্য এই চলক বা ভেরিয়েবলের জন্য মেমোরিতে 16 বিট বা 2 বাইট, এক বাইটে 8 বিট, তার মানে 2 বাইট জায়গা নির্ধারিত হয়। তার মানে এই চলকটা মেমোরিতে 2 বাইট জায়গা নেয় বা 16 বিট জায়গা নেয়, যেহেতু এটা ইন্টিজার। ফ্লোট হইলে ভিন্ন, তারপর ডাবল প্রিসিশন হইলে ভিন্ন, ক্যারেক্টার হইলে ভিন্ন। তারপর কনস্ট্যান্ট কি? ধ্রুবক। ধ্রুবক কি? কোনো ভেরিয়েবলের মান নির্দিষ্ট হলে তাকে কনস্ট্যান্ট বা ধ্রুবক বলে। মানে ইন্টিজার জায়গায় যদি ফ্লোট হয়, যেমন এখানে একটা উদাহরণ আছে, কনস্ট্যান্ট ফ্লোট পাই 3.14, তার মানে 3.14 হচ্ছে পাই এর মান ধ্রুবক, তার মানে এটা একটা ভগ্নাংশ 3.14, সেজন্য এখানে ইন্টিজার ব্যবহার না করে ফ্লোট ব্যবহার করা হয়েছে। যে এখানে ভগ্নাংশ ব্যবহার করলে ফ্লোট, পূর্ণ সংখ্যা ইন্টিজার, তার মানে একটা কিওয়ার্ড ব্যবহার করতে হয় ফ্লোটের আগে, ডেটা টাইপের আগে, এটা হচ্ছে কনস্ট্যান্ট কিওয়ার্ড। যে কোনো ধ্রুবক ব্যবহার করলেই সেটা এখানে একটা কিওয়ার্ড ব্যবহার করতে হবে, যেহেতু এটা একটা কনস্ট্যান্ট ধ্রুবক, তাই এখানে কনস্ট্যান্ট ব্যবহার হয়েছে 3.14। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট টপিক হচ্ছে রাশিমালা ও কিওয়ার্ড। কতগুলো অপারেন্ড ও অপারেটরের সামঞ্জস্যপূর্ণ উপস্থাপনাকে রাশিমালা বলে। যেমন সাম, এখানে একটা এক্সপ্রেশন ইকুয়াল টু সাম 1 প্লাস সাম 2। তো সামটা হচ্ছে অপারেন্ড, আর ইকুয়াল প্লাস এগুলো হচ্ছে অপারেটর। তার মানে অপারেন্ড এবং অপারেটরের সামঞ্জস্যপূর্ণ উপস্থাপন হচ্ছে রাশিমালা। অপারেটরকে 3 ভাগে ভাগ করা হয়: অ্যারিথমেটিক অপারেটর, রিলেশনাল অপারেটর, লজিক্যাল অপারেটর। অ্যারিথমেটিক অপারেটর কি? প্লাস, মাইনাস, তারপর মাল্টিপল, তারপর ডিভাইড, মানে যোগ বিয়োগ গুণ ভাগ, হ্যাঁ, ব্র্যাকেট, এগুলো হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। তারপর রিলেশনাল অপারেটর কি? কোনো একটা দুটো চিহ্নকে সমানভাবে, মানে এই পাশকে রিলেশন করে, সেটা হচ্ছে রিলেশনাল অপারেটর। যেমন এখানে লেস দেন, লেস ইকুয়াল টু, গ্রেটার দেন, গ্রেটার ইকুয়াল টু, ইকুয়াল নট ইকুয়াল, এগুলো হচ্ছে রিলেশনাল অপারেটর। তারপর লজিক্যাল অপারেটর হচ্ছে ডাবল, ইকুয়াল, অ্যান্ড নট, এগুলো হচ্ছে অপারেশন, এগুলো হচ্ছে অপারেশনের জন্য, ডাবল ইকুয়ালটা হচ্ছে অপারেশনের জন্য, অ্যান্ড হচ্ছে অপারেশনের জন্য। এবার নট, বিশ্বযোজক হচ্ছে নট অপারেশনের জন্য। এগুলো হচ্ছে লজিক্যাল অপারেটর। তার মানে অপারেটরকে 3 ভাগে ভাগ করা হয়: অ্যারিথমেটিক অপারেটর, রিলেশনাল অপারেটর, লজিক্যাল অপারেটর। তারপর হচ্ছে কিওয়ার্ড। সিতে মোট 47টা কিওয়ার্ড আছে। কিওয়ার্ড গুলো কি? ভয়েড, হোয়াইল, হ্যাঁ, তারপর ইন্টিজার, কনস্ট্যান্ট, এরকম মোট 47টা, স্ট্যাটিক, হ্যাঁ, স্ট্রাক্ট, ফর, সাইজ অফ, এরকম 47টা কিওয়ার্ড আছে, যেগুলা কাজ এক একটা এক এক রকম। তারপর রাশিমালা ও কিওয়ার্ডের পর স্টেটমেন্ট কি? ইনপুট আউটপুট স্টেটমেন্ট, কন্ডিশনাল স্টেটমেন্ট, লুপ স্টেটমেন্ট। তো ইনপুট আউটপুট স্টেটমেন্ট কি? আমরা প্রিভিয়াসলি দেখছি যে
ইনপুট স্টেটমেন্ট হচ্ছে স্ক্যানএফ, আর আউটপুট স্টেটমেন্ট হচ্ছে প্রিন্টএফ। মানে কোনো একটা প্রোগ্রামের যদি আমি ইনপুট দেই, হ্যাঁ, এটা যদি ইনপুট দেই তাহলে স্ক্যানএফ ব্যবহৃত হবে, যদি সেটার আউটপুট দেখতে চাই তাহলে প্রিন্টএফ ইউজ করব। এটা হচ্ছে ইনপুট আউটপুট স্টেটমেন্ট। তারপর কন্ডিশনাল স্টেটমেন্ট, ইফ ইলস, ইলস ইফ, সুইচ। তার মানে ইফ এর কাজ হচ্ছে যদি, যদি এটা হয় তাহলে ইফ ইলস ব্যবহৃত হবে। যদি ইফ তারপর ডু সামথিং তারপর ইলস, যদি ইফ না হয় তাহলে ইলস ব্যবহৃত হবে। এটা হচ্ছে ইফ ইলস কন্ডিশনাল স্টেটমেন্ট। তারপর ইলস ইফ, ইলস ইফ হচ্ছে ইলস যদি না হয় তারপর ডু সামথিং, তারপরে ইফ যদি হয়, যদি তাও না হয় তাহলে আবার এক্সিকিউশন হয়, প্রোগ্রামটা ডু সামথিং হয়, প্রোগ্রামটা এক্সিকিউশন হবে। তো সুইচ স্টেটমেন্ট কি? সুইচ স্টেটমেন্ট হচ্ছে ইলস ইফ এর অনেকগুলা কাজ যদি একসাথে হয় তাহলে সেটা সুইচ স্টেটমেন্টের মাধ্যমে করা হয়। আবার লুপ স্টেটমেন্ট, লুপ স্টেটমেন্ট হচ্ছে ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ। ফর লুপ হচ্ছে যেমন আমি 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে চাই, এখন বারবার যদি আমাকে প্রিন্ট করতে হয় তাহলে সেটা আমি ফর এর মাধ্যমে, ইনক্রিমেন্টের মাধ্যমে, এগুলো আমরা বিস্তারিত সামনের দিকে দেখবো হয়তো বা, ফর এর মাধ্যমে একসাথে করে ফেলতে পারি লুপের মাধ্যমে। তারপর হোয়াইল, হোয়াইলের মাধ্যমে, ডু হোয়াইল একই, হোয়াইলের স্টেটমেন্ট আলাদা, ডু হোয়াইল স্টেটমেন্ট আলাদা, কিন্তু এগুলার কাজ প্রায় একই। তো আজকের এই ক্লাসে আমরা কি কি শিখলাম? এই ক্লাসে আমরা শিখলাম প্রোগ্রামিং এর ধারণা, প্রোগ্রামের ভাষার স্তরসমূহ, প্রোগ্রামিং ভাষার প্রজন্ম, অনুবাদক প্রোগ্রাম, যে 3টে অ্যাসেম্বলার, কম্পাইলার, ইন্টারপ্রেটার, প্রোগ্রামের সংগঠন, প্রোগ্রাম তৈরির ধাপসমূহ, অ্যালগরিদম, ফ্লোচার্ট, 2টি সংখ্যার যোগফল নির্ণয় করার ফ্লোচার্ট উদাহরণ সহ, প্রোগ্রামের গঠন, ডেটা টাইপ, ভেরিয়েবল, কনস্ট্যান্ট, রাশিমালা ও কিওয়ার্ড স্টেটমেন্ট। ধন্যবাদ। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার দেখা হবে।